প্রথমবার তুমি আসলে চান্স মিস করেছো। মনে হচ্ছিল আমি দুনিয়া থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছি। জানা জিনিস ভুল করাতে চান্স মিস হয়, অজানা জিনিস মিস করাতে চান্স মিস হয় না। আমার ফার্স্ট টাইমে জিকেতে ছিল 1.75, যেটা কোনো মার্কই না। সেখানে আমার সামনে কিছু নয়, পিছিয়ে কিছু নয়, মনে হয় ফাঁকা সমুদ্রে আমি একা দাঁড়িয়ে এরকম। প্রথমবার চান্স মিস করার কারণ হচ্ছে ওভার কনফিডেন্স ছিল। বাহ, এত মার্ক আসছে, আমি তো সবই পারি। এক্সাম হলে আমি পুরা প্যানিক করে আমার জানা জিনিসও ভুল করেছি। আমার মনে আসে না এমন কোনো নামাজ নাই যেটা শেষে আমি চাইনি যে আল্লাহ আমার ডিএমসি কে 83-তে একটা সিট দিয়ে দাও। মাঝে মাঝে ফ্রেন্ডস বা ফ্যামিলিরা আমাকে একটু পোক করার চেষ্টা করতো। ফেসবুক সব করে দিলাম, সোশ্যাল মিডিয়া থেকে ফ্রেন্ডদেরকে একটু দূরে থাকার চেষ্টা করেছিলাম। তো মিম আপু একবার বলেছিল যে, উনি বলছিল আমরা যদি কখনো কোনো ভুল করি, প্রথমবার সে ভুল হওয়াটা হচ্ছে ভালো, খুবই ভালো, কিন্তু সেম ভুল যদি আমরা ডবল বার করি সেটা হচ্ছে পাপ। আমি প্রথমে আজমল স্যার এবং হাসান স্যারের বই পুরো ভাজা ভাজা করে দিয়েছি। তো অফলাইনে যেহেতু আমার স্ট্রং হওয়াটা ফিল করেছিলাম হয়নি, আমি অনলাইনে শিফট করাই। আলহামদুলিল্লাহ আপনাদের 3 6 ঘন্টা 7 ঘন্টা, এমনকি মাঝে মাঝে জীবন ভাই 4 ঘন্টা ক্লাস হতো, এগুলো করে আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং হয়েছিল। কিন্তু সেকেন্ড টাইমে যখন ডিএমসি পেলাম তখন এই কষ্টের থেকেও ডবল খুশি ফিল করেছিলাম ওই সময়। তো আমি বুঝতেও পারিনি যে আমার 142তম নিচে ঢাকা মেডিকেল করা। আব্বু আম্মু দেখা যাচ্ছে কান্না শুরু করে দিয়েছে। মেডিওলজির সাথে অভিজ্ঞতা বলতে দ্য বেস্ট মেমোরি বলা যায়। আল্লাহ যদি দেয় আমি একটা ভালো ডাক্তার হতে চাই মানুষের সেবা করার জন্য। অনেকেরই কোশ্চেন যে অনলাইনে পড়ে কি চান্স পাওয়া সম্ভব, বা সেকেন্ড টাইম জানি তো অনলাইনটা আসলে চান্স পাওয়া সম্ভব কিনা। আল্লাহর কাছে সবসময় চাইতাম যে আল্লাহ আমি এত কষ্ট করছি, নিশ্চয়ই কোনো না কোনো সিট আমার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সাথে আরাফাত আছে। তো আরাফাত, তুমি এবার সেকেন্ড টাইমে ঢাকা মেডিকেলে চান্স পেলে। জি, তো আমরা একটু পরিচয়টা জানি যে তুমি কোন কলেজে ছিলে এবং তোমার ন্যাশনাল মেরিট কত বাকি। আমি আরাফাত রহমান। আমি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি দিয়েছি। আমার স্কুল ছিল রাজশাহী কলেজিয়েট স্কুল। তো আমি এবছর জাতীয় মেধায় 142তম স্থান অধিকার করেছি একদম সেকেন্ড টাইমার হিসেবে। আচ্ছা, তো আরাফাত, এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে একজন সেকেন্ড টাইমার হিসেবে এটা খুব গর্বের একটা শব্দ। অবশ্যই। কারণ প্রথমবার তুমি আসলে চান্স মিস করেছো। জি, তো প্রথমবার আসলে চান্স মিস করার কারণ কি ছিল, কি মনে হয়? প্রথমবার চান্স মিস করার কারণ হচ্ছে গুরুত্ব, অনেকগুলো কারণ আছে। কারণ একটা একটা করে যদি বলি, প্রথমত ওভার কনফিডেন্স ছিল। আমার এরকম ওভার কনফিডেন্স ছিল যে আমি একটা চ্যাপ্টার আজকে পড়ছি, কিন্তু ওই চ্যাপ্টারটা কালকে পর্যন্ত আমার মনে থাকবে। কালকে এক্সাম দিলেও আমার ভালো রেজাল্ট হবে, কিন্তু আমি যদি রিভিশন না দিই তাহলে সেই চ্যাপ্টারটা আমার 1 সপ্তাহ পর মনে থাকবে না। তো আমি যখন একটা চ্যাপ্টার পড়তাম, পরের দিন যখন এক্সাম দিতাম কোচিংয়ে, তখন আলহামদুলিল্লাহ ভালো মার্ক আসতো। তখন ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম যে বাহ, এত মার্ক আসছে, আমি তো সবই পারি। দিয়ে হতো কি, ওই আমি রিভিশন দিতাম না, খুবই কম রিভিশন দেওয়া হয়েছিল। তো এই কারণে আমার দেখা যাচ্ছে অনেকগুলো ভুলেও গেছিলাম। আর আরও যদি কারণ বলা যায়, এক্সাম হলে প্যানিক করেছিলাম। এটা একবারে এক্সাম হলে আমি পুরা প্যানিক করে আমার জানা জিনিসও ভুল করেছি। একটা সব কথা সবাই সবসময় বলে যে জানা জিনিস ভুল করাতে চান্স মিস হয়, অজানা জিনিস মিস করাতে চান্স মিস হয় না। তো আমার ক্ষেত্রে সেটাই। আমি এমন এমন সিলি মিস্টেক করেছিলাম যে কারণে আমার দেখা যাচ্ছে মার্ক একবারে কাট মার্কে আমার 73.25 ছিল। এরকম সিলি মিস্টেক করাতে আমার মার্কগুলো কমে গেছিল। আরও যদি কারণ বলা হয়, এক্সাম আমি দিতে চাইতাম না। ফার্স্ট টাইম আমি মনে করতাম যে এক্সাম দেওয়াটা লস। এক্সাম দিলে আর ক্লাস করা মানে হচ্ছে টাইম ওয়েস্ট। এর চেয়ে নিজেই পড়বো, খালি পড়েই যাবো, কোনো এক্সাম দিব না। এই জন্য এক্সাম দিতাম না, আর এক্সাম হল সম্পর্কে আমার অভিজ্ঞতাটা ওই জন্য কম হয়েছিল। তো এরকমই কয়েকটা কারণে আমার ফার্স্ট টাইমে চান্স মিস যায়। তো তুমি যেটা বললে যে ওভার কনফিডেন্স, সাথে সাথে সেকেন্ড টাইম জার্নিতে অনেকেরই কনফিডেন্সটাই পাওয়া যায় না, যে মনে হয় যে এবার কি আসলে আমার চান্স হবে, মানে ওই যে কনফিডেন্সটা লো হয়ে যায়। এই ব্যাপারটা তোমার ক্ষেত্রে হয়েছে কিনা এবং তুমি কিভাবে এটা হ্যান্ডেল করছো? হ্যাঁ, সেকেন্ড টাইমার হিসেবে কনফিডেন্স তো সবসময় হয়, আমারও হতো, সব সেকেন্ড টাইমারই হতো। তো আমি আমার পার্সোনাল যদি মতামত দিই, এই কনফিডেন্স গেইন করার হচ্ছে একটা উপায় হচ্ছে সৃষ্টিকর্তাকে ডাকা। আমি প্রচুর আল্লাহর কাছে চেয়েছিলাম। আমার মনে আসে না এমন কোনো নামাজ নাই যেটা শেষে আমি চাইনি যে আল্লাহ আমার ডিএমসি কে 83-তে একটা সিট দিয়ে দাও। তো যখন আমি আমি তো চেষ্টা করছি, আমি যদি চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। আমি যদি আমার থেকে যদি কেউ এক ধাপ বেশি কষ্ট করে, সে আমার থেকে এক ধাপ বেশি যাবে। আমার থেকে যদি কম কষ্ট করে, সে আমার থেকে পিছিয়ে যাবে। আমি যেহেতু এত কষ্ট করছি, 1 বছর এক্সট্রা এত জার্নি, এত পড়াশোনা করছি, ইনশাআল্লাহ আমার আল্লাহ কখনো আমাকে হতাশ করবে না। এভাবে আমি নিজেকে কনফিডেন্স বুস্ট করতাম। আর একটা হচ্ছে, যখন এক্সাম দিতাম, এক্সামে যখন মার্ক বেশি থাকে তখন কনফিডেন্স একাই বিল্ড আপ হয়। আমি ফার্স্টের দিকে যখন এক্সাম দিতাম তখন দেখা যাচ্ছে 60-70 করে মার্ক, আরও অবস্থা খারাপ। একে তো সেকেন্ড টাইমার, তার উপরে 60-70 করে মার্ক পাওয়া তো ভালো না। তো
তো আস্তে আস্তে আমি রিভিশনটা বাড়াই দিয়ে তখন দেখা যাচ্ছে আমার মার্ক 80 বা 80 আপ হয়ে যাচ্ছিল। তখন আলহামদুলিল্লাহ কনফিডেন্স ফিরে পাচ্ছিলাম। আচ্ছা আরাফাত, তুমি হচ্ছে ফার্স্ট টাইমে চান্স মিস করলে, আবার সেকেন্ড টাইমে ঢাকা মেডিকেলে চান্স পেলে অ্যাজ এ সেকেন্ড টাইমার। তো তুমি আসলে দুইটার একটু কম্পারিজন বলো, যে ফার্স্ট টাইমে চান্স মিস করার পরে তোমার আসলে এই দুইটার পার্থক্য, অর্থাৎ মিস করার পরে তোমার পৃথিবীটা কেমন ছিল এবং সেকেন্ড টাইমে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পর পৃথিবীটা। প্রথমবার চান্স মিস করার পরে আমার অনুভূতি বলতে গেলে আমার ফ্যামিলি বা আমার ফ্রেন্ড সার্কেল ভালো জানবে। আমি মোটামুটি 1.5 মাস না কোথাও বেরিয়েছি, না কোথাও কথা বলেছি। আমি মনে হচ্ছিল আমি দুনিয়া থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছি। তো খুবই ডিপ্রেসড। তারপরে আমি ডেন্টাল পরীক্ষা দিয়েছিলাম। ডেন্টাল পরীক্ষাতে আলহামদুলিল্লাহ আমার রাজশাহী মেডিকেল ডেন্টাল ইউনিটে হয়ে গেছিল। তো তখন একটা কনফিডেন্স বুস্ট হয়েছিল। না, এবার ডেন্টাল তো অবশ্যই হয়েছে। এর পরের বার হয়তো আরেকটু যদি কষ্ট করি মেডিকেল হয়তো ইনশাল্লাহ হতে পারে। এভাবে ডিপ্রেস থেকে আস্তে আস্তে এভাবে করে আস্তে আস্তে মোটিভেট হয়। তো যখন সেকেন্ড টাইম চান্স পেলাম, ফার্স্ট টাইমে চান্স না পাওয়ার একটা তো ক্ষতের দাগ থেকেই আছে, কষ্ট। কিন্তু সেকেন্ড টাইমে যখন ডিএমসি পেলাম তখন এই কষ্টের থেকেও ডবল খুশি ফিল করেছিলাম ওই সময়। আব্বু আম্মু দেখা যাচ্ছে কান্না শুরু করে দিয়েছে। আমি যখন রেজাল্ট প্রথমে দেখি ফিল হচ্ছে, আমি বুঝতেও পারিনি যে আমার 142তম নিচে ঢাকা মেডিকেল করা, ঢাকা মেডিকেল কলেজ, এরকম অবস্থা হয়ে মানে গেছে। নিজের চোখে বিশ্বাস হচ্ছিল নিজের না। চোখেও বিশ্বাস হচ্ছিল না। আচ্ছা আরাফাত, তুমি আমাদের 5.1 এ যুক্ত ছিলে। জি আচ্ছা, তার আগে তুমি এটা বলো যে রাজশাহী ডেন্টালে চান্স পেয়েছিলে, তুমি কি ভর্তি হয়েছিলে? না, আমি রাজশাহী ডেন্টালে ভর্তি হইনি। মানে ঠিক কেন ভর্তি হইলে না? ছোটবেলায় যখন আমি ডাক্তার হওয়ার ইচ্ছা করেছিলাম, তো ডাক্তার হওয়ার পথে কোনো ডিস্ট্রাকশন রাখতে চেয়েছিলাম না আসলে। তো আমি যদি রাজশাহী মেডিকেল ডেন্টাল ইউনিটে ভর্তি হতে চাই, তাহলে আমার দেখা যাচ্ছে এখানে জুন জুলাই মাস পর্যন্ত আমার চলে যেত ওখানকার পড়াশোনা করতে। সাথে আমার 3 মার্কের জায়গায় 5 মার্ক কাটা যেত। একজন সেকেন্ড টাইমারে 3 মার্কের ভয় তো সবসময় থাকেই। সবচেয়ে বড় গলার কাটা 3 মার্ক কাটাটা। সেখানে যদি আমি আমার ডবল আরো 5 মার্ক বা 6 মার্ক যদি আমি কাটাই, তাহলে তো সেখানে আমার মোটিভেট আরো লো হয়ে যেত, মোটিভেশন। আমি পরীক্ষা দেওয়ার আগে আমি হেরে যেতাম, এরকম হয়ে যেত। সেজন্য আমার বাসার ফ্যামিলি সবাই জোর করেছিল যে ডেন্টালে হও, ডেন্টালে হও। তো আমি ওই সময় নিজের ইচ্ছাতেই সবার কথা উপেক্ষা করে আমি ডিটারমিনেশন নিলাম যে না, এবার আমাকে মেডিকেল হতেই হবে। সেজন্য আমি আর ডেন্টালে ভর্তি হইনি। আর একটা আমি কোনো ভার্সিটি পরীক্ষাও দিইনি এই জন্য, কারণ আমার ফিল হয়েছিল কি এটা আসলে সবার ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু আমার ফিল হয়েছিল যে আমি যদি আরো এক্সামগুলো দিই ডিস্ট্রাকশন হয়ে যাবে, যত ডিস্ট্রাক্ট হবো আমি তত আমার গোল থেকে বিচ্যুতি হয়ে যাবো। এই জন্য আমি কোথাও এক্সাম আর দিইনি। তুমি কোথাও এক্সাম দাওনি। আচ্ছা, তো এখানে আসলে অনেকে এক্সাম দেয়, অনেকে এক্সাম দেয় না। সো যেমন আমাদের আমাদের সাথে বসে আছে আমাদের শিহাব, ও হচ্ছে আবার খুলনা ভার্সিটিতে ভর্তি ছিল। সো এটা পার্সন টু পার্সন পার্সন টু পার্সন ভ্যারি করে। রাইট। তো তুমি আসলে আমাদের একেবারে শুরু থেকেই যুক্ত ছিল আমাদের সাথে 5.1 এস, মানে আমাদের প্রথম সেকেন্ড টাইম ব্যাচ, আমাদের 3টা সেকেন্ড টাইম ব্যাচ ছিল। তো গোল্ডিগার্সে যুক্ত হওয়ার কারণ কি ছিল? প্রথমত গতবার আমি যখন ফার্স্ট টাইম প্রিপারেশন নিই তখন দেখেছিলাম একটা আপনাদের হচ্ছে কোর্স লঞ্চ হয়, লস প্রজেক্ট। আমি ভর্তি হতে হতে হইনি, কারণ ভেবেছিলাম ওই সময় আমার একটা ওভার কনফিডেন্স হয়েছিল, আমি তো সবই পারি, কেন হবে না আমার। তো এই জন্য হয়নি। তো ওইখান থেকে আসলে আমার মেডিলজির নামটা আমার যাত্রা শুরু হয়। তো সেকেন্ড টাইমে চান্স মিস হওয়ার পর আমি আপনাদের গতবারে যেমন হুমায়রা আপু পেয়েছিল চান্স, তারপরে তার আগের বার হচ্ছে নামির আপু পেয়েছিল। তো আমি যখন চান্স মিস হয় তখন আমি ফেসবুকে ইউটিউবে ঢুকেছিলাম, তারপরে হুমায়রা আপু, তারপরে নামির আপু, তারপরে আজমাইন আসিফ ভাইয়া, ভাইদের ভিডিওগুলো দেখেছিলাম। তখন ওই ভিডিওটা দেখে আমি কনফিডেন্ট পেলাম, না এই আপু ভাইয়াদেরও তো আমার মতো অবস্থা ছিল, ফার্স্ট টাইমে চান্স পাইনি, কিন্তু সেকেন্ড টাইমে এত ভালো পজিশন ডিএমসি হয়েছে। ওইখান থেকে আসলে আমার একটা নতুন স্বপ্ন উদয় হলো যে না, আমিও পারবো। এবার ভাইয়া আপুরা যেহেতু পেরেছে মেডিলজির সাথে যুক্ত হয়, ইনশাল্লাহ আমিও পারবো। তুমি আমাদের সাথে লম্বা সময় যুক্ত ছিল, আসলে প্রায় 1 বছরের বেশি সময়। এক বছর মেডিকেলের সাথে তোমার অভিজ্ঞতা কেমন ছিল? মেডিলজির সাথে অভিজ্ঞতা বলতে দ্য বেস্ট মেমোরি বলা যায়। আমি মেডিলজিতে প্রত্যেকটা ক্লাস করেছি, আপনার প্রত্যেকটা এক্সামও দিয়েছি। আপনি যদি আমার এক্সাম লিস্ট চেক করেন আমার নাম পাবেন সবসময়। প্রত্যেকটা এক্সাম, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করতাম। লাইভ ক্লাস না পারলেও আমি সবসময় চেষ্টা করতাম ক্লাস করার, লাইভ না পারলেও রেকর্ড করতাম। মেডিলজি ক্লাস সম্পর্কে যদি বলি যে পুরা বেসিক থেকে শুরু করে আমাদের অনেক সময় অনেক কিছুতে গ্যাপ থেকে যায়, এই গ্যাপটা আমরা পূরণ না করার কারণে আমরা বেসিক্যালি চান্স মিস করি। তো আপনাদের এখানে ক্লাস যখন আমি করেছিলাম তখন ফিল করেছিলাম যে আমার অনেক ভিতরে ঘাটতি আছে, এই ঘাটতিটা আস্তে আস্তে পূরণ হচ্ছিল। ইভেনচুয়ালি আমি ফল পাই যখন আমি ফাইনাল মডেল টেস্ট দিই, তখন দেখা যাচ্ছে অনেক বেসিক থেকে কোশ্চিন। এবার তো সবাই বলছিল কঠিন কোশ্চিন হবে, হ্যান ত্যান। তো কোচিংগুলো থেকেও দেখা যাচ্ছে কঠিন কোশ্চিন করা শুরু করেছিল বেসিক থেকে। তো যখন কোচিং এ পরীক্ষা দিতাম তখন দেখা যাচ্ছে অনেকে পারছে না, কিন্তু আমার যেহেতু মেডিলজি থেকে ক্লাস করেছিলাম আমার বেসিকটা খুবই স্ট্রং ছিল। আমরা দেখা যাচ্ছে এরকম কঠিন প্রশ্নেও কোচিং এ সবসময় 85 আপ, এমনকি 90 মাঝে মাঝে চলে যেত। তো মেডিলজি ক্লাসে বলতে গেলে সবচেয়ে ভালো দিক হচ্ছে বেসিক থেকে ক্লিয়ার করে এবং প্রত্যেকটা লাইন বলা যায় আপনারা পড়ান।
আমি কেমিস্ট্রিতে এখনো মনে আছে, কেমিস্ট্রিতে ফার্স্ট টাইম আমার দেখা যাচ্ছে গোটা বইয়ে যেগুলো লাইন দাগানো কি আমার চোখেও যায়নি, আপনি সেগুলো লাইন দাগিয়ে দিচ্ছে। এবং একটা কোশ্চেনে ছিল সুপার সাইক্লোনের বেগ কত, এই কোশ্চেনটা আপনি আপনাদের দাগানো লাইন থেকে পেয়েছিলাম। এই প্রত্যেকটা জিনিস এরকম উঠিয়ে কোটে পড়াতেন, এই জিনিসটা অনেক ভালো লাগতো। আচ্ছা, জীবন ভাইয়ের সাথে ভূমি ক্লাস করা হয়েছে কিনা? জি জি অবশ্যই, প্রত্যেকটা ক্লাস করেছে। আচ্ছা, ভাইয়াদের ক্লাস কেমন লাগছিল? জীবন ভাইয়ের ক্লাসটা প্রথমে তো দেখলাম 3 ঘন্টা করে, একটু বোরিং লাগতো। তারপরে বুঝতে পারলাম না, 3 ঘন্টা করে যেহেতু ফিজিক্স চ্যাপ্টারটা 15 মার্ক আছে, কম মার্ক না, ভালোই মার্ক আছে। তার উপরে আবার ফিজিক্স, আমাদের যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে অনেকের ফিজিক্সটা কঠিন লাগে, কারণ আমাদের ভিতরটা বেসিকটা অতটা স্ট্রং না। তো জীবন ভাইয়ের ক্লাস যখন 3 ঘন্টা হয় একটা চ্যাপ্টারের উপর, বেসিকটা স্ট্রংও না, এই শুধু মেডিকেলও না, ভার্সিটির জন্য অনেকটা হেল্প করে, যেটা আমি ফিল করতে, ভার্সিটির পরীক্ষা না দিলেও আমি ফিল করতে পেরেছিলাম। আর আমার ফার্স্ট টাইমে চান্স মিস হওয়ার আরেকটা যদি কারণ বলি, জিকে ইংলিশ। তো আমার ফার্স্ট টাইমে জিকেতে ছিল 1.75, যেটা কোনো মার্কই না। তো তারপর আমি ডিটারমিনেশন নিই যে না, আমাকে এবার যে করে হোক জিকেটা শেষ করতেই হবে আগে। মিমাপুর প্রত্যেকটা জিকে ক্লাসও করেছিলাম, প্রত্যেকটা এক্সামও দিতাম। আর ইংরেজি ক্লাস তো করতাম। আমার ইংলিশে অনেক ঘাটতি ছিল বলতে গেলে, ইংলিশে আমার প্র্যাকটিস করা খুবই কম হতো। এই জন্য আমি প্রত্যেকটা নিশা আপুর ক্লাস করতাম এবং সাথে সাথে ক্লাস প্র্যাকটিস এবং এক্সামও দিতাম। আচ্ছা আরাফাত, এক্সাম আসলে প্রচুর দিতে হয় এবং তুমি আমাদের প্রচুর এক্সাম দিছো। জি। আমাদের প্রচুর এক্সাম দেওয়ার জন্য আরেকটা ফিচার ছিল আনলিমিটেড এক্সাম। তুমি কি এটা ইউজ করছো আসলে? জি, আনলিমিটেড এক্সাম ইউজ করেছি। আর সেকেন্ড টাইম আর এক্সাম দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজেদের কোথায় গ্যাপ আছে বা কোথায় ভুল করছি সেগুলা বের করা বা আইডেন্টিফাই করা। তো প্রচুর এক্সাম দিতে হবে, এটা সত্যি, এটা দিতেই হবে। তো আমি প্রচুর এক্সাম দিব, কিন্তু সোর্স কি? এজন্য হঠাৎ দেখা যাচ্ছে আপনারা একদিন লঞ্চ করলেন আনলিমিটেড এক্সাম। এখানে আমি কোশ্চিনও সিলেক্ট করা যায়, দেখা যাচ্ছে 200, 300, 400 করে কোশ্চিন সিলেক্ট করা যায়। আর কোশ্চিনগুলো সব ভার্সিটি মেডিকেলে আসা বিগত বছরের যেগুলো কোশ্চিন ওগুলা। তো আনলিমিটেড এক্সাম দিলে আমি বুঝতে পারছিলাম আমার কোথায় গ্যাপ আছে বা কোন জিনিস আমি পারি না। আর ভুলগুলো থেকে তো শিক্ষা নেওয়া উচিত। একবার আমি মিমাপুর ক্লাস করছিলাম, তো মিমাপু একবার বলেছিল যে, উনি বলছিল ফার্স্ট আমরা যদি কখনো কোনো ভুল করি, প্রথমবার সে ভুল হওয়াটা হচ্ছে ভালো, খুবই ভালো। কিন্তু সেম ভুল যদি আমরা ডবল বার করি সেটা হচ্ছে পাপ। তো আমি এই জিনিসটা আমার কেন জানি হঠাৎ সাবকনসিয়াস মাইন্ডে লেগে গেছে। এই জিনিসটা আমার কেন যেন মনে থাকতো। তো কোনো জিনিস আমি যদি ভুল করতাম আনলিমিটেড এক্সাম বা আপনাদের এক্সামে, তখন এই ভুলটা আমি সাথে সাথে বই দাগায় নিতাম। বই দাগিয়ে টাগিয়ে যেন এই ভুলটা আমার কখনো ভুল না হয় হাইলাইটার দিয়ে মার্ক করে রাখতাম, যাতে এই জিনিসটা আমার বারবার চোখে পড়ে আর আমি এটা কখনো ভুল করি না। এবং সাথে সাথে সেই জিনিসটা আমার উপকারও দিয়েছে। মেডিকেল একটা কোশ্চিন ছিল একবীজপত্রী মূল বা সামথিং এরকম। এই কোশ্চিনটা আমি 2-3 বার ভুল করেছি কোচিং এর পরীক্ষা, আপনাদের পরীক্ষাতে। কিন্তু বারবার ভুল করার পর বারবার যখন দেখেছি জিনিসটা মনে থেকে গেছে এবং ইভেনচুয়ালি আমি সঠিক করতে পেরেছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষায়। আচ্ছা, তো তুমি ঢাকা মেডিকেলে চান্স পেলে। জি। আমাদের এবছর আমাদের মেডিওলজি থেকে 7 জন ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে সেকেন্ড টাইমে। জি। তো এর ভিতর 2 জন ছিল আমাদের শিহাব এবং আমাদের নুজাত সুমাইয়া। মানে এই 2 জন শুধুমাত্র মেডিওলজি ছিল। তো তুমিও মেডিওলজির একেবারে ফুল কোর্সে ছিলে। জি। তো এইটা একটু বলো যে অনলাইনে পড়ে আসলে অনেকেরই কোশ্চেন যে অনলাইনে পড়ে কি চান্স পাওয়া সম্ভব, বা সেকেন্ড টাইম জানি তো অনলাইনটা আসলে চান্স পাওয়া সম্ভব কিনা? কেন একটা মিসকনসেপশন আছে প্যারেন্টসদের এবং আমাদেরও, যে অফলাইনে আমরা যদি ক্লাস না করি তাহলে আমাদের চান্স হবে না এরকম। ফার্স্ট টাইমে আমি ফুলি অফলাইন ছিলাম। তো আমার অফলাইন ক্লাসে ডিউরেবিলিটি 3 ঘন্টায় থাকে টাইম, কিন্তু পড়ানোর টপিক অনেক থাকে, সময় যেহেতু কম, ওই জন্য ভাইয়ারা চাইলেও সব জায়গাতে সব গুরুত্বপূর্ণভাবে বেসিক থেকে বুঝাতে পারে না। এজন্য বেস্ট উপায় হচ্ছে অনলাইনই। আপনাদের মেডিওলজিতে সম্ভবত 100+ ক্লাস ছিল সব মিলিয়ে। তো একটা যদি আমি পার চ্যাপ্টারে দেখা যাচ্ছে 3 এভারেজে ধরলে 2 থেকে 3টা ক্লাস। একটা চ্যাপ্টারে যেখানে অফলাইনে আমি পাচ্ছি এভারেজে 2 ঘন্টা, সেখানে মেডিওলজিতে 3-6 ঘন্টা করে ক্লাস পাচ্ছি। তাহলে এখানে তো কোনো গ্যাপ থাকার কথাই আসে না। এইজন্য আমি ফার্স্ট টাইমে যে ভুলগুলা করেছিলাম সেখান থেকে শিক্ষা নেওয়ার মধ্যে একটা শিক্ষা ছিল যে ক্লাস বেসিক স্ট্রং করা। তো অফলাইনে যেহেতু আমার স্ট্রং হওয়াটা ফিল করেছিলাম হয়নি, আমি অনলাইনে শিফট করাই আলহামদুলিল্লাহ আপনাদের 3-6 ঘন্টা 7 ঘন্টা, এমনকি মাঝে মাঝে জীবন ভাই 4 ঘন্টা ক্লাস হতো, এগুলো করে আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং হয়েছিল। আচ্ছা আরাফাত, আমরা কয়েকটা জনপ্রিয় প্রশ্নের উত্তর নিব। মানে জি। বাচ্চারা সারা বছর এই প্রশ্ন করে এবং আমরা উত্তর দিতে দিতে পাগল হয়ে যাই। তো একটা হচ্ছে অনুশীলনীর প্রশ্নে যদি ভুল থাকে তাহলে কি করবে? এই কোচিং গুলো আমরা পাগল করে দিয়েছি আমাদের মেন্টরকে বলে বলে। হ্যাঁ। তো এরা, আমি যদি বলি আমি অনুশীলনটা সঠিকই দেখাতাম, কারণ আমি জিনিসটা খেয়াল করেছিলাম যখন আমার ইশাক স্যারের কোনো একটা অনুশীলনীতে ভুল দেওয়া আছে বা হাজারিনাকে, কিন্তু এই সেম কোশ্চিন আবার তপন স্যার অথবা কবির স্যারের বইয়ে সঠিক অ্যান্সার নেওয়া আছে। তো আমরা তো বলতে পারি না কোন বই থেকে স্যাররা কোশ্চিন করে, কিন্তু সঠিকটা জাগালে হয় কি একটা কনফিডেন্স থাকে যে না সঠিকটা কেন ভুল নিবে। আর এবার আমরা দেখেছি অনুশীলনের কোশ্চিন খুবই কমে এসছে, এবার গত বছরের থেকে খুবই কমে গেছে।
তো এখন তো অনুশীলনীর ভুল দেখানোর কোনো উপায় নাই, কারণ স্যাররা বুঝে গেছে অনুশীলনী থেকে কপি করা যাবে না, তো সঠিকটা জায়গাতে হবে। এই জন্য আমি সঠিকটাই জাগাতাম সবসময়। আচ্ছা, তো তুমি আসলে কয়টা বই পড়ছিলা? যে বোটানিতে আমরা অন্য অন্য রাইটারের বই দেখি, জুলজিতে দেখি, কেমিস্ট্রিতে দেখি। তুমি কয়টা বই পড়ছিলা এবং ঠিক এক্সট্রা ইনফোটা তোমাকে কতটুকু হেল্প করছে? এখানে এক্সট্রা ইনফো পত্র কতটুকু জি, জরুরি? এখানে মিথ্যা কথা বলবো না, সঠিক কথাই। আমি কেমিস্ট্রির জন্য কোনো এক্সট্রা ইনফো পড়িনি, বায়োলজির জন্য কোনো ফিজিক্সের জন্য কোনো এক্সট্রা ইনফো পড়িনি। আমি তবে বায়োলজির জন্য অনেক এক্সট্রা ইনফো পড়েছিলাম, কারণ আমার একটা 3 মার্ক কাটার ভয় ছিল যে 3 মার্ক আমার কমে যাচ্ছে, আমাকে যে করে ফার্স্ট টাইমারদের সাথে যদি আমার কম্পিটিশন করতে হয় তাহলে আমাকে 3 মার্ক এক্সট্রা পেতে হবে। এই জন্য আমি প্রথমে আজমল স্যার এবং হাসান স্যারের বই পুরো ভাজা ভাজা করে দিয়েছি। দেখা যাচ্ছে আমি যখন এই বই দুটাতে যখন 80-90% মার্ক ক্যারি করতে পারছি, তখন আমি সেকেন্ড ধাপ হিসেবে এক্সট্রা ইনফোতে গেছিলাম। এক্সট্রা ইনফোতে আলিম স্যারের বই পড়াটাই এনাফ। আলিম স্যারের দাগানো বই যেগুলো দেওয়া আছে ওয়েবসাইটে, অথবা আপনারা যেগুলো ক্লাস নেন এক্সট্রা ইনফো, সে ক্লাস করা গেলে এনাফ, মোর দ্যান এনাফ। তাও আমার একটু মনে ভয় ছিল, আমি আলিম স্যারের বইয়ের সাথে সাথে মাজিদা ম্যামের জুওলজিটাও পড়েছিলাম। তো মোটামুটি আমার যেহেতু প্রত্যেকটা সেকেন্ড টাইমারের যেহেতু অনেক একটা সময় আছে, তারপরে 3 মার্ক যেহেতু কাটা, আমি মনে করি আমি তাদের মোটিভেট করবো সেকেন্ড টাইমে এক্সট্রা ইনফো পড়ার জন্য। আলিম স্যার পর্যন্ত পড়লে এনাফ। মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়টা দাগেছিল? মেডিকেল ভর্তি পরীক্ষায় দাগাইছিলাম প্রথমে, তো আমি যখন একবার দাগাই ফার্স্ট রাউন্ডে আমার মোটামুটি দেখা যাচ্ছে 60 মতো ছিল, তখন তো আমি ভয় পেয়ে গেলাম, হাই হাই সেকেন্ড টাইমে আমার তো আর কোনো পিঠে আর কোনো ব্যাকআপ নেই, 60টা দাগে কি আমার চান্স হবে আদৌ? তারপর আরেকবার দিলাম, তারপরে হলো 70, দিয়ে 85টা হলো। 85টা পর্যন্ত আমি মোটামুটি শিওর ছিলাম, দেখা যাচ্ছে 90% শিওর এগুলো অ্যান্সার হবে। আর পরে তাও তো 85 করলেও আমার 3 মার্ক যেহেতু গ্যাপ আছে, সাথে এত ভালো মেডিকেল তো আশা করতে পারবো না 85টা দাগি, ওর মধ্যে কিছু না কিছু ভুল হবেই। তো আমি রিস্ক নিলাম, যেগুলো আমি 50-50 ছিল, দুটো অপশন বাদ দিয়ে 50-50 যেগুলো দাগাতে পেরেছিলাম সেগুলো দাগালাম। দেন আমি লাস্টে যখন গুনি দেখা যাচ্ছে আমার 94টা হয়েছে। কিছু কিছু কোশ্চেন ছিল যেগুলো আমি অপশন কখনো জানতামও না, সেগুলো আমি পুরো অ্যাভয়েড করেছি, কারণ 0.25 মার্কের জন্য অনেক অনেক সিরিয়াল পিছিয়ে যায়, যেটা আমি ভুক্তভোগী ফার্স্ট টাইমে আমার মার্ক ছিল 73.25। এই মার্কে অনেকের চান্স হয়েছে, অনেকের হয়নি সেম মার্কে, সেজন্য 0.25 অনেক অনেক ভ্যারি করে মার্কে। তো এই জন্য আমি রিস্ক নিতে চাইনি, 94টা দাগিয়ে রেখে দিয়েছি। সেকেন্ড টাইম জার্নিটা লম্বা জার্নি, 1 বছরের বেশি সময় এবং একই পড়া বারবার পড়তেছি। হ্যাঁ, তারপর হচ্ছে হয় না যে আর কত একই জিনিস পড়বো, বিরক্ত লাগে। তো একঘেয়েমি। আবার মনে হয় যে ভাল লাগতেছে না। তো এই জায়গাটায় কিভাবে মোটিভেটেড রাখতা, বা যদি কখনো হতাশ লাগতো তখন কি করতা তুমি? লং জার্নির সাথে অনেক একটা একঘেয়েমি জার্নি, ডিপ্রেসিং জার্নি। True. তো মোটামুটি প্রায় 12 মাসের জার্নি, যেখানে আমার সামনে কিছু নাই পিছে কিছু নাই, মনে হয় ফাঁকা সমুদ্রে আমি একা দাঁড়িয়ে এরকম। যেগুলোর কারণে আমার মন খারাপ হতো, সেগুলো থেকে আমি সবসময় দূরে থাকার চেষ্টা করতাম। মাঝে মাঝে ফ্রেন্ডস বা ফ্যামিলিরা আমাকে একটু পোক করার চেষ্টা করতো যে চান্স পাসনি হ্যান ত্যান, সেগুলো থেকে আমি যত পেরেছি আমি দূরে থাকার চেষ্টা করতাম। টেসবুক সব ডিলিট করে দিলাম, সোশ্যাল মিডিয়া থেকে ফ্রেন্ডদেরকে একটু দূরে থাকার চেষ্টা করেছিলাম, যাতে আমার নেগেটিভ কোনো এনার্জি আসে না। আমরা যখন কোনো নেগেটিভ বিষয় সম্পর্কে আমরা ভাবি, আমাদের ফলাফলও নেগেটিভই চলে আসে। আর যখন যত পজিটিভ ভাবি, তত পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা থাকে। তো আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম যে, "আল্লাহ, আমি এত কষ্ট করছি, নিশ্চয়ই কোনো না কোনো সিট তো আমার হবে ইনশাআল্লাহ।" আল্লাহর উপর একবারে দৃঢ় বিশ্বাস রাখতাম। তো আমার কাজ আমি করছি, বাকিটা তোমার হাতে। আর মাঝে মাঝে অনেক একঘেয়েমি লেগে যায়, তখন মোটিভেশনাল অনেক ভিডিও মাঝে মাঝে আপনারা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একটা করে লাইভ সেশন, সেগুলো আমি প্রত্যেকটা অ্যাটেন্ড করতাম, কমেন্ট করতাম না, চুপচাপ থাকতাম, কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও দেখতাম আচ্ছা, মোটিভেটেড। আরাফাত, আমাদের কিন্তু একটা চমৎকার সুবিধা আছে যে যদি কেউ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে চায়, সে চাইলে ফেসবুক বাদ দিয়ে আমাদের ওয়েবসাইটে ক্লাস করা যায়, ওয়েবসাইটে এক্সাম দেওয়া যায়। এটা কিন্তু চমৎকার একটা ফিচার। জি, ওয়েবসাইট এবং টেলিগ্রামে সব আমার যতই গুরুত্বপূর্ণ পিডিএফ বা নোটস যেগুলো কোশ্চিন আমরা সব টেলিগ্রামে ইউজ করতে পারি। তো কেউ যদি চায় যে আমি ফেসবুক মেসেঞ্জার টক্সিক ফ্রেন্ড সার্কেলের বা ফ্যামিলি টক্সিক পরিবেশ থেকে দূরে থাকতে চাই, তাহলে ফেসবুক মেসেঞ্জার ডিলিট করে টেলিগ্রাম আর ওয়েবসাইটে মোর দ্যান এনাফ। আচ্ছা, আমাদের অনেক ফিচার ছিল, ক্লাস, এক্সাম, টেলিগ্রামে মেন্টর সাপোর্ট, ওয়েবসাইটে আনলিমিটেড এক্সাম। তোমার সবচেয়ে প্রিয় ফিচার কোনটা ছিল? আনলিমিটেড এক্সাম ফিচার, কারণ ফার্স্ট টাইমে আমার যে এক্সাম ফোবিয়া ছিল, আমি বুঝতে পেরেছিলাম, ফিল করতে পেরেছিলাম যে আমার এক্সাম ফোবিয়ার জন্য আমার ইভেন্চুয়ালি চান্স মিস হয়। তো আমার যে করে হোক এটা ওভারকাম করতে হবে, সেজন্য বেশি বেশি করে এক্সাম যেহেতু দিতে হয়, তো ফার্স্টের দিকে এক্সাম দিব কোথায় এটা তো ভেবে পাচ্ছিলাম না। তারপর দেখা যাচ্ছে আমার যখন 5.1 নিচে শুরু করলাম জার্নি, তার 3-4 মাস পরে আনলিমিটেড এক্সামের একটা অপশন আসলো। সেখানে আমি যতটা আমার ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারতাম, আমি যে চ্যাপ্টার অথবা যে টপিক যে বই
প্রত্যেকটা নিজে নিজে সিলেক্ট করতে পারতাম, টাইম নিজে নিজে সিলেক্ট করতে পারতাম, আবার কয়টা কোশ্চেনে পরীক্ষা দিতাম এটাও নিজে নিজে সিলেক্ট করতে পারতাম। তো এই আনলিমিটেড ফিচার, এক্সাম ফিচারটা আমার অনেক কাজে উপকারে দিয়েছে। আরাফাত, অনেক অনেক শুভকামনা। এই যে এখন অফিসিয়ালি ডিএমসি স্টুডেন্ট, আজকে ভর্তি হয়ে আসলা, তো ফিউচারে তুমি আসলে কোন বিষয়ে বিশেষজ্ঞ হতে চাও? ফিউচারে আমি সত্যি বলতে কার্ডিওলজিস্ট হওয়ার ইচ্ছা, কারণ আমার হার্ট নিয়ে অনেক ফ্যাসিনেশন কাজ করে, অনেক ইন্টারেস্টিং লাগে। তো আমি দেখেছি বাংলাদেশে অনেক কোয়ালিটিফুল, মানে ডাক্তার অনেক আছে কিন্তু কোয়ালিটিফুল ডাক্তার অনেক কম। তো আমি আল্লাহ যদি দেয়, আমি একটা ভালো ডাক্তার হতে চাই, মানুষের সেবা করার জন্য এরকম একটা ডাক্তার হতে চাই, কার্ডিওলজিস্ট। আরাফাতের জন্য অনেক শুভকামনা। আরাফাতের যে স্বপ্ন, সেই স্বপ্নটা যেন পূরণ হয়, সেই দোয়া থাকলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।